দাদুর সাথে করে নিয়ে এসেছিল বাঁশ দিয়ে বানানো একটি জালি। মাছগুলো সংগ্রহ করে জালিতে ঢোকাচ্ছিল, হঠাৎ দেখে দূরে কোথাও আলো জ্বলছে। দাদু এটা দেখে খুব ভয় পেয়ে গেছিল। আলো জ্বালা মানুষটা দাদুর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। এটা দেখে তো দাদু পুরো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তখন সেই লোকটা কাছে আসে, দাদুকে বলে, ঘটনা পাঠিয়েছেন হাসিবুল ভাই বাংলাদেশ থেকে। ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজ যে ঘটনা আপনাকে বলতে চলেছি সেই ঘটনাটি আমারই দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার দাদু তখন ঢাকা শহরে একটা ম্যানেজার পদে কাজ করত। ওনার একটা নেশা ছিল যে রাতে মাছ ধরা। 2016 সালে মার্চের 3 তারিখে, দিনটা রবিবার ছিল, দাদু ছুটি পায়। তখন সে রওনা হয় আমাদের সুন্দরপুর গ্রামের উদ্দেশ্যে। দাদু ঢাকা শহর থেকে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তার সাথে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আবার ছিল ঘুটঘুটে অন্ধকার। দাদু একটি হ্যারিকেন নিয়ে বেরিয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে। দিদুন অনেক বারণ করেছিল, তবুও দাদু মাছ ধরতে বেরিয়ে যায়। দিদুনের একটা কথাও শোনেননি। মাছ ধরার নেশা, তার উপর বৃষ্টি হচ্ছে, দাদু অনেক খুশি। দাদু তখন মাছ ধরার জন্য বেরিয়ে যায়। ধান ক্ষেতের পাশে একটি ডোবা ছিল, যেটা দাদুর বাবা দাদুকে দিয়েছিলেন। দাদু তখন দেখে যে কই মাছগুলো সেই ডোবা থেকে মাটি আঁকড়ে আঁকড়ে ওপর দিকে উঠে আসছে। দাদু তো আরো খুশি হয়, তার সাথে অনেক অবাক হয় যে এত কই মাছ একসাথে দাদু কোনোদিনও দেখেননি। দাদুর সাথে করে নিয়ে এসেছিল বাঁশ দিয়ে বানানো একটি জালি। মাছগুলো সংগ্রহ করে জালিতে ঢোকাচ্ছিল, হঠাৎ দেখে দূরে কোথাও আলো জ্বলছে। দাদু এটা দেখে খুব ভয় পেয়ে গেছিল। আলো জ্বালা মানুষটা দাদুর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। এটা দেখে তো দাদু পুরো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তখন সেই লোকটা কাছে আসে, দাদুকে বলে, কি অবস্থা দাদু, ভালো আছেন তো? তখন দাদু বলে, ভালো আছি। কিন্তু দাদু তার চেহারাটা দেখতে পাচ্ছিল না। তখন অচেনা লোকটা দাদুকে বলে, কি হলো, আমাকে চিনতে পারেননি? দাদু এবার আপাত মস্তক লোকটাকে খুব ভালো করে দেখে। লোকটার মুখটার দিকে নজর পড়তেই দাদু খেয়াল করে যে লোকটার মুখটা একটা সাদা কাপড় দিয়ে মোড়ানো। তখন দাদু লোকটাকে কৌতূহলবশত জিজ্ঞেস করে যে, কে আপনি, আর আমাকে দাদু বলছেন কেন? আমি তো আপনারই বয়সী মনে হয়। তারপর দাদু নিজেই বলে যে, আচ্ছা আপনার মুখের কাপড়টা সরান তো। এই কথা শুনতেই সেই অচেনা লোকটা নিজের মুখের কাপড়টা সরায়। যখন ওই কাপড়টা সরিয়েছে তখন দাদু তার চেহারা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। কারণ তার পুরো মুখটা অনেক কাটাছেঁড়া মনে হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকে কুড়ে কুড়ে খেয়েছে। কোটরে চোখগুলো নেই, আর তার পুরো শরীর থেকে পোকাগুলো বিলবিল করছে। তার শরীর থেকে বেয়ে পড়ছে টপ টপ করে লাল রক্ত। এটা দেখে দাদুর শরীরে রক্ত যেন হিম হতে চলেছে। এটা দেখার পর দাদুর শরীর যেন আর চলছে না। চারিদিক থেকে শরীরে হিমের বাতাস বয়ে আসছে। তার চেহারাটা খোলার পর থেকে চারিদিক থেকে ব্যাঙের ডাক, মানুষের চিৎকার শোনা যাচ্ছে। কেউ বলছে বাঁচাও বাঁচাও, আবার কেউ বলছে আমাকে মেরো না। দাদু এসব শুনে তখন চূড়ান্তের শেষ সীমানায়। কিন্তু দাদু এতটাই ভয় পেয়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তারপরেও সেই ভয়াবহ প্রাণীটি দাদুকে বলে, দাদু তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। একথা শুনতেই ধান ক্ষেতের মধ্যে দাদু অজ্ঞান হয়ে যায়। দিদুন তখন বাসায় একা। দিদুন ভাবছে দাদু এখনো কেন বাসায় আসেনি। হ্যারিকেন নিয়ে দাদুকে খোঁজার উদ্দেশ্যে দিদুন ঘর থেকে বাইরে বেড়ায়। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই দেখে কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে আছে ধান ক্ষেতের মধ্যে। তখন দিদুন কিছু না ভেবেই এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখে দাদু অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন দিদুন চিৎকার দিয়ে ওঠে, দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর
পাশের ডোবার থেকে পানি আনে। তারপর দিদুন দাদুর মাথায় পায়ে রানের উপর থেকে পানি নিয়ে এসে ঢালতে থাকে মাথায়। কিন্তু দাদুর হুঁশ ফিরছিল না। এটা দেখে দিদুন অনেক চিন্তিত হয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই দাদুর হুঁশ ফেরে। তখন দাদু চিৎকার করে বলতে থাকে, আমাকে মেরো না, আমাকে মেরো না। তখন দিদুন বলে, আমি আমি তোমাকে কেন মারবো? দাদু তখন সেই অবস্থায় এতটাই ভয় পেয়েছিল যে দাদুর শরীর শুধু কাঁপতেই থাকে না, তার সাথে সাথে ঘামও ঝরতে থাকে। তখন দিদুন কিছু একটা আন্দাজ করে যে দাদুর সাথে কিছু একটা হয়েছে, তাই দিদুন তাড়াহুড়ো করে দাদুকে তার হাতে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তখন প্রচণ্ড ঝড় শুরু হয়। একটু আগেই তো বৃষ্টি হলো, আকাশও পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ এটা হওয়ার কারণ কি? দাদু বলে, আমি কিছু বুঝতে পারছি না, আমার সাথে কি হচ্ছে। প্রচণ্ড বাতাস শুরু হয় চারিদিকে, অন্ধকার হয়ে যায়। দিদুন লক্ষ্য করে তার কিছু দূরে কি যেন একটা উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। যেই না ফেরে তখন দিদুন দেখে তার শরীরটা কাটা ছেঁড়া, টকটকে রক্ত পড়ছে শরীর থেকে। কি একটা বিশ্রী গন্ধ আসছে সেই শরীর থেকে। দিদুন অনেক সাহসী ছিল, কারণ দিদুনের সাথেও ছোটবেলায় এমন একটা ঘটনা ঘটেছিল। তখন দিদুন জিজ্ঞেস করে যে, আপনি কে? আমাদের পথ কেন আটকালেন? তখন সে ভয়ঙ্কর প্রাণীটি বলে, আমাকে মুক্ত করে দেন, দয়া করে আমাকে মুক্ত করে দেন। দিদুন ফের জিজ্ঞেস করে, আমরা কিভাবে আপনাকে মুক্ত করব? সে তখন বলে উঠেছে, সত্যি বলতে আপনারাই পারবেন আমাকে মুক্ত করতে। আমি অনেক কষ্টে আছি, মরার পরেও আমি শান্তিতে নেই, কারণ আমার লাশকে কবর দেওয়া হয়নি, আমাকে খুন করা হয়েছে। দিদুন বুঝতে পারে যে এতক্ষণ যেটিকে প্রাণী ভাবছিল আসলে সে কোনো প্রাণী নয়, সে প্রাণ শেষ হয়ে যাওয়ার পর ঘুরে বেড়ানো একটা প্রেতাত্মা। তখন দিদুন বলে যে, কোথায় আপনার লাশ? তখন সে বলতে থাকে, তার একটি প্রেমিকা ছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। তখন তাদের বিয়ে নিয়ে পরিবারের মধ্যে কথাবার্তা চলে, কিন্তু মেয়ের পরিবার মেনে নেয়নি। ছেলেটির প্রেমিকার বাবা মা তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়নি, কারণ সে বেকার ছিল। তখন সে উপায় না পেয়ে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও তাদের শেষ রক্ষা হয়নি। ওই দিন ছেলেটিকে মেয়েটির বাবা ধরে নিয়ে আসে সেই নির্জন ধান ক্ষেতের পাশের একটি ডোবায়। তারপর তাকে বলে যে, আমার মেয়েকে নিয়ে তুই পালালি কেন? তখন ছেলেটি বলে যে, আমি অনেক ভালোবাসি ওরে, ওরে ছাড়া আমি বাঁচব না। তবুও তার শেষ রক্ষা হয়নি। ধান ক্ষেতের পাশের ডোবায় তাকে প্রচুর মারধর করতে থাকে। এক পর্যায়ে তাকে পিছন দিক দিয়ে কেউ একজন ছুরি দিয়ে আঘাত করে দেয়। সে মারা যাওয়ার আগে বলেছিল, আমি কাউকে ছাড়বো না, তোদেরকে মরতে হবে। ছেলেটি মারা যাওয়ার পর ছেলেটির লাশটিকে ডোবায় ফেলে দেওয়া হয়, কিন্তু সেটা ডোবা হলেও পানি কম ছিল। আমার লাশটি কাদায় পড়েছিল দিনের পর দিন। এই ডোবা জনমানব শূন্য ছিল, এই ডোবায় আমাকে কেউ দেখেনি। আত্মাটি তখন বলে যে আমার লাশ কাদা পড়ে পচে যায়, যার ফলে আমার এই ভয়াবহ চেহারা তৈরি হয়েছে। তারপর আমি আত্মা হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। এরপর আমি ফিরে আসি তাদেরকে মারার জন্য। আমি ফিরে আসার পর সবাইকে মেরেও ফেলি, কিন্তু তাদের মারায় এখন আমি নিজেকেই অপরাধী মনে করছি। ওরা আমাকে মেরে ফেলেছিল, কিন্তু আমি তাদেরকে না মারলেও পারতাম। রাগের কারণে মেরে ফেলেছিলাম, কিন্তু আজ সত্যি আমি নিজেকে অপরাধী বলে মনে করি। তারপর আত্মা হয়ে ফিরে আসার পর শান্তিটুকুও চলে গেছে মনে হয়। ওই দিনই সবাইকে মেরে ফেলি অনেক খারাপভাবে, কিন্তু ওদেরকেও আমি ধান ক্ষেতের পাশেই ফেলে রাখি। ওদের লাশগুলো আমার মতো একই শাস্তিতে ভুগছে। আমার লাশ ও ওদের লাশগুলোর আত্মাগুলোকে মুক্তি করতে গভীর বনের মাঝখানে একটি শিউলি ফুল গাছ আছে। ওই ফুলটি আনতে হবে। ওই জায়গায় ফুল আনতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আর বনের মধ্যে ফুল যদি আনতে হয় তাহলে ঠিক মধ্যরাত্রেই যেতে হবে। আর এই গভীর জঙ্গলে দিনে শিউলি ফুল পাওয়া যায় না। শিউলি ফুল পেতে হলে যেতে হবে মধ্যরাত্রেই। শিউলি ফুল গাছে যে ফুলগুলো ধরে সেগুলো পোকামাকড় খেয়ে ফেলে, কিন্তু একটি গাছে একটি বিশেষ ধরনের ফুল ফোটে।
সে দিদুনকে আশ্বস্ত করে যে এই কাজ করলে তারা দুজনকে কিছুই করবে না, তবে না করলে তার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আর ভয় পায় না দাদু। দিদুন আর দাদু রাজি হয়ে যায় সে জঙ্গলে যেতে। জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা ধরে। চারিদিকে গভীর জঙ্গল, চারিদিকে গাছ নড়ছে, গায়ের রক্ত হিম করার মতো পরিস্থিতি। জঙ্গলের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলে চলে যায়। তারপর সেখানে গিয়ে দাদু আর দিদুন খেয়াল করে সেই শিউলি ফুল গাছটা রয়েছে ওইখানে। ফুলটা ছিঁড়ে নেয়, তারপর আবার সেই ডোবার সামনে ফিরে আসে। এই শিউলি ফুলটি ছেঁড়ার সময় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। তারপর দাদু আর দিদুন দুজন মিলে ধান খেতে ডোবার সামনে চলে আসে। চলে এসে সেই কঙ্কালগুলোকে দেখতে পায়। তারপর হাড়টির উপর সেই ফুলগুলোকে ছিটিয়ে দেয়, যার কারণে প্রত্যেকটি আত্মা মুক্তি পেয়ে যায় তখন। কিন্তু এদেরকে এইভাবে না ফেলে রেখে সম্মানের সঙ্গে তাদেরকে জানাজা দিতে হবে। তারপর সকাল হয়। সকাল হলেই সাথে সাথে দিদুন আর দাদু মিলে হাড্ডিগুলোকে একসাথে করে নেয়। মাংসগুলো পচে গেলেও হাড্ডিগুলোর কিন্তু কিছুই হয়নি। তারপর সবকটা হাড্ডিকে একসঙ্গে জানাজা দেয়। তবে কি শেষমেশ একটাই ভালো জিনিস হয়েছিল, যেটা কিনা প্রত্যেকটি আত্মার মুক্তি পেয়েছিল। তো এটি ছিল ঘটনা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। এরপর আরও অনেক ঘটনা আছে, এই ঘটনাটি পড়ে শোনালে বাকি ঘটনাও আস্তে আস্তে আমি শেয়ার করব।